আসসালামু আলাইকুম। জৈব রসায়ন নিয়ে বরাবরই এইচএসসি শিক্ষার্থীরা খুবই টেনশনে থাকে। আমরা অল্প কিছু ক্লাসের মাধ্যমে জৈব রসায়নটি একদম খুব সহজে আগা থেকে গোড়া রিভিশন দিয়ে ফেলব। কেউ যদি জৈব রসায়ন আগে কখনো নাও করে থাকেন, তারাও আমাদের ক্লাসটি ধারাবাহিকভাবে দেখলে আশা করি বুঝতে পারবেন। আসেন, আজকে আমাদের প্রথম আলোচ্য টপিক হচ্ছে হাইড্রোকার্বন। প্রথম আমাদের আলোচ্য টপিক হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। যেই যৌগতে শুধুই মাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে, তাহলে হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। যেমন CH3 বন্ড CH3, এটা হচ্ছে ইথেন, যেটা একটা হাইড্রোকার্বন, কারণ এখানে হাইড্রোজেন আর কার্বন ছাড়া অন্য কোনো যৌগ নেই, কিন্তু অন্য কোনো মৌল নেই। কিন্তু আমরা যদি লিখি CH3Cl কারণ আমাদের কার্বনের চারটা হাত দিয়ে কার্বন তিনটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিনকে ধরতে পারে, তাহলে তিনটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিনকে কার্বন ধরেছে। এখানে দেখেন কার্বন আছে, হাইড্রোজেন আছে, এটা হাইড্রোকার্বন হতো, কিন্তু এখানে ক্লোরিন চলে আসায় এটা আর হাইড্রোকার্বন হতে পারলো না। সুতরাং হাইড্রোকার্বন হচ্ছে যেই সকল যৌগে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো মৌল থাকে না, যেই যৌগতে, তাকে আমরা হাইড্রোকার্বন বলবো। তাহলে আমাদের হাইড্রোকার্বনটা শেষ। এরপর আমাদের টপিক হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ হচ্ছে হাইড্রোজেন হাইড্রোকার্বন জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং এর থেকে উদ্ভূত অথবা এই উদ্ভূত যৌগ সমূহকে বলা হয় জৈব যৌগ। তবে জৈব যৌগ হচ্ছে এখানে আমাদের হাইড্রোকার্বনটা থাকবে এবং এর থেকে উদ্ভূত মানে হচ্ছে ওই হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, মানে উদ্ভূতকে এটাকে আরেকটা সুন্দর ভাষায় বলা হয় জাতক। মানে হাইড্রোকার্বন এবং এর থেকে উদ্ভূত যৌগ সমূহকে বলা হয় জৈব যৌগ। এটা আপনাদের ক নম্বরে আসতে পারে। এরপরে দেখেন, জৈব যৌগ আমরা বুঝে গেলাম। যেমন এটা একটা জৈব যৌগ, এটাকে জৈব যৌগ। এখানে হাইড্রোকার্বন আছে এবং এর জাতক হিসেবে এখানে ক্লোরিন থাকতে পারে, মানে হাইড্রোকার্বন এবং এর জাতক, মানে এখানে হাইড্রোকার্বন তো ছিল, এখন ক্লোরিনটা এসে প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটাকে একটা হাইড্রোকার্বনের জাতক বলা যায়। তাহলে এটা একটা জৈব যৌগ অবশ্যই বলা যাবে এটাকে। এখন আসেন, এখানে কি কে থাকতে পারবে? যেমন এখানে ক্লোরিন থাকতে পারবে, নাইট্রোজেন থাকতে পারবে, আমাদের হ্যালোজেন মূলকগুলো থাকতে পারবে, অক্সিজেন থাকতে পারবে, ফসফরাস থাকতে পারবে, এরকম কয়েকটি যৌগ থাকতে পারে। হাইড্রোকার্বনের সাথে এই যৌগগুলো থাকলে এটাকে জৈব যৌগ বলা যাবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এরপর আমাদের টপিকটি হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন হচ্ছে আমাদের জৈব যৌগের সংজ্ঞা। জৈব যৌগ। এরপর হচ্ছে জৈব রসায়ন খুব ইজি জিনিস, সেটা হচ্ছে হাইড্রোকার্বন এবং এর থেকে উদ্ভূত যৌগ সমূহকে রসায়নের যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। তার মানে আমরা জৈব রসায়ন কি বলতে পারি? যে হাইড্রোজেন বা হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহকে রসায়নের
যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলা হয়। নিশ্চয় বুঝতে পেরেছেন জৈব রসায়ন। জৈব রসায়ন হচ্ছে যেই শাস্ত্রে এই আমাদের মানে জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় আর কি। জৈব যৌগকে বলে হাইড্রোকার্বন এবং এর জাতকগুলোকে তো জৈব যৌগ বলা হয়। তাহলে জৈব যৌগগুলো যেই শাস্ত্রে আলোচনা করা হয় সেই শাস্ত্রটাকে বলা হয় জৈব রসায়ন। তাহলে জৈব রসায়নটা আমরা বুঝে গেলাম। এরপর হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন হচ্ছে আমাদের প্রত্যেকটা মৌলরই তাদের অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার কিছু ক্ষমতা থাকে। বুঝতে পেরেছেন? যেমন আমাদের কার্বন, আপনারা একটু কার্বনকে দেখেন। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টি এবং খালি আছে 4টি। তাহলে কার্বনের হাত আছে 4টি, মানে কার্বন 4টি যৌগ বা মৌলের সাথে যুক্ত হইতে পারে। এখন কার্বন যেহেতু 4টি মৌল বা যৌগের সাথে যুক্ত হতে পারে, তাহলে অসংখ্য কার্বন মিলে দীর্ঘ কিংবা খাটো শিকল তৈরি করতে পারে। মানে কার্বনের ক্যাটালিসিস আপনি লিখতে পারেন অসংখ্য কার্বন মিলে অসংখ্য কার্বন মিলে ছোট কিংবা বড় আকার আকৃতির বলয় কিংবা শিকল তৈরি করার ক্ষমতাকে ক্যাটেনেশন বলে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে ক্যাটেনেশনের সংখ্যা। ক্যাটেনেশন হচ্ছে এই যে ক্ষমতা, মানে আমাদের যে জৈব যৌগ যে শিকল তৈরি করে, এই যে আপনারা একটা শিকল দেখতেছেন, ছোট শিকল। এখন এটা বড় শিকলও হতে পারে, যেমন কার্বনের সাথে যুক্ত হয়ে এরকম বড় বড় শিকলও তৈরি করতে পারে। বুঝতে পারছেন? কার্বনের সাথে যুক্ত এরকম বড় বড় শিকলও তৈরি করতে পারে। তাহলে অন্যান্য জায়গায় হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন এগুলো তো বুঝতেই পারবে, কোনো অসুবিধা নেই। এরকম কার্বন যেই লম্বা শিকল তৈরি করার যে ক্ষমতা, এটা কি বলা হচ্ছে? ক্যাটেনেশন। আমাদের জৈব যৌগ এত বড় একটি চ্যাপ্টার কিংবা অসংখ্য জৈব যৌগ পাওয়ার সব থেকে বড় কারণটাই হচ্ছে ক্যাটেনেশন। মানে ক্যাটেনেশনের কারণে আমরা অসংখ্য জৈব যৌগ পাই প্রকৃতিতে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এরপরে আমাদের আলোচনা টপিক হচ্ছে অ্যালিফেটিক। অ্যালিফেটিক হচ্ছে যদি কার্বন পরমাণু সমূহ অ্যালিফেটিক। অ্যালিফেটিক হচ্ছে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে যদি বলয় গঠন না করে উন্মুক্ত শিকল গঠন করে। শিকল গঠন করে তাকে অ্যালিফেটিক যৌগ বলা হয়। যেমন কেমন হতে পারে? ধরেন এই যে আমাদের একটা কার্বন, সে উন্মুক্ত শিকল গঠন করেছে, মানে CH3 বন্ড, CH2 বন্ড, CH ডাবল বন্ড, CH বন্ড,
CH3, মানে এরকম একটা বন্ধন তৈরি করেছে, মানে এটা একটা সিকল গঠন করেছে, কোনো বলয় গঠন করেনি, তাহলে এটা হবে একটা এলিফ্যাটিক যৌগ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এলিফ্যাটিক যৌগে কার্বন কার্বন সিকল গঠন করে, এখানে কোনো বলয় গঠন করে না, এটাকে বলা হয় এলিফ্যাটিক। এখন এলিফ্যাটিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত জিনিসটা হচ্ছে কি দেখেন একটু, সম্পৃক্ত জিনিস হচ্ছে মানে এটা পর্যাপ্ত পরিমাণ থাকবে, কেমন মানে কার্বনের যে চারটি হাত কিংবা কার্বনের চারটি যোজ্যতার প্রত্যেকটিতে যদি একটি করে একযোজী মৌল যুক্ত হয়, কার্বনের প্রত্যেকটি যোজ্যতায়, যেমন যোজ্যতা বলতে কি প্রত্যেকটি হাতে যদি একটি করে একযোজী মৌল, যেমন হাইড্রোজেন হতে পারে, যেমন এখানে 3টা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন যুক্ত হলো, তাহলে কার্বনের চারটি যোজ্যতার প্রত্যেকটিতে যদি একটি করে একযোজী পরমাণু কিংবা মূলক যুক্ত হয়, তাহলে তাকে বলা হয় সম্পৃক্ত যৌগ। মানে সম্পৃক্ত যৌগে কার্বনের চারটি এক হাতওয়ালা জিনিস যুক্ত হতে হবে, যেমন আমাদের হাইড্রোজেনের হাত হচ্ছে একটা, কারণ হাইড্রোজেনের শেষ কক্ষপথে খালি জায়গা হচ্ছে একটা, তার হাত একটা। আবার ক্লোরিনের খালি হচ্ছে একটা, কারণ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে, তাহলে একটি হলে তার 8টি হবে, তাহলে এটারও হাত হচ্ছে একটা। তাহলে এগুলো হচ্ছে একযোজী মূলক কিংবা পরমাণু, তারা কার্বনের 4টি যোজ্যতার সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা হবে সম্পৃক্ত যৌগ। এরপরে আসেন অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ কারা? কার্বনের চারটি যোজ্যতায় যদি 4টি একযোজী মৌল যুক্ত না হয়, যেমন কেমন হতে পারে, কার্বনের সাথে ধরেন কার্বনের দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন যদি হয়ে যায়, তাহলে তো আর একযোজী কেউ যুক্ত হইতেই পারলো না। যেমন এখানে দ্বিবন্ধন হয়ে গেলে এই কার্বনের আর 2টা হাত ফাঁকা, এই কার্বনের আর 2টা হাত ফাঁকা, 2টা হাতে 2টা হাইড্রোজেন হলেও সে তো এখানে এই কার্বনটা এখানে কার্বনকে যে ধরেছে, এতে তার 2টা হাত ব্যবহার হয়ে গেছে, মানে সে যাকে ধরছে সেটা তো একযোজী না। এই কার্বনটাকে ধরছে, সেটা তো একযোজী না, 4 যোজী, সুতরাং এখানেই সেটা অসম্পৃক্ত হয়ে গেল। আবার এই কার্বনটাও সেম, সে তার 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে তো ধরেছে, কিন্তু সে তার বাকি 2টা হাত দিয়ে একটা একযোজী না ধরে একটা 4 যোজী মৌলকে ধরেছে, সুতরাং সেটা একটা অসম্পৃক্ত যৌগ। আবার এখানে দেখেন কার্বন 3টা হাত দিয়ে ধরে ফেলেছে অপর কার্বনকে, তার মানে সে এই কার্বনটা আরেকটা কার্বনকে ধরেছে, অন্য কার্বনটা তো আর একযোজী না, সেটা তো 4 যোজী, সুতরাং এই কার্বনটাকে ধরেছে। আবার সেম ভাবে এই কার্বনটাকে যেহেতু ধরেছে, এই কার্বনটাও 4 যোজী, সুতরাং এখান থেকে বলা যায় যে এরা একযোজী কাউকে তো ধরেনি, 4 যোজী কাউকে ধরেছে, সুতরাং এটা সম্পৃক্ত যৌগ নয়, এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে এখান থেকে আমরা অসম্পৃক্ত যৌগের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন দেখা যায়, সুতরাং সেখানে আমরা অসম্পৃক্ত যৌগ দেখতে পাবো। কিংবা আপনারা এটা সহজভাবে মনে রাখতে পারেন যে কার্বন যদি একযোজী কাউকে না ধরে, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, যত যোজী হোক, কাউকে ধরলেই সেটা একটা অসম্পৃক্ত যৌগ। আশা করি বুঝতে পেরেছেন সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ এবং এলিফ্যাটিক যৌগ নিয়ে। এখন আমাদের আলোচ্য টপিক হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ কাকে বলে? সেটা হচ্ছে সমজাতীয় বলয় আকৃতির যে সকল যৌগে এক বা একাধিক দ্বিবন্ধন পর্যায়ক্রমে বর্তমান থাকে, এটা তো বটেই, এটা ছাড়াও আরো একটা ভাবে অ্যারোমেটিক যৌগ বলা যায়, সেটাও এখানে এবং দিয়ে লিখতে পারেন। সমজাতীয় বলয় আকৃতির যে সকল যৌগে এক বা একাধিক দ্বিবন্ধন পর্যায়ক্রমে বর্তমান থাকে এবং বিজ্ঞানী হাকেলের তত্ত্ব পালন করে।
হাকেলের তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী হাকেলের তত্ত্ব অনুযায়ী 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, পাই বন্ধনটা কি আপনারা জানেন? পাই বন্ধন আর সিগমা বন্ধন, যেমন এখানে যদি কার্বন আর কার্বন একটা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে সিগমা বন্ধন, আর যদি কার্বন আর কার্বন দুইটা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে একটা হবে সিগমা, একটা হবে পাই। এরকমটা কোনো কিছু না যে উপরেরটা সিগমা নিচেরটা পাই, একটা সিগমা একটা পাই। যদি কার্বন আর কার্বন তিনটা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে অবশ্যই একটা সিগমা অবশ্যই হবে আর বাকি সবগুলাই পাই হবে, মানে এখানে দুইটা আছে দুটোটাই পাই হবে। এটাকে বলা হয় পাই বন্ধন। এটাকে কি বলা হয় স্যার? পাই বন্ধন। আর পাই ইলেকট্রন কারা? এই যে একটা বন্ধন তৈরি করতে এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, এর ফলে একটা বন্ধন তৈরি হয়েছে। তাহলে একটা পাই বন্ধনে কয়টা পাই ইলেকট্রন থাকে? একটা পাই বন্ধনে দুইটি পাই ইলেকট্রন থাকে। একটি পাই বন্ধনে দুইটি পাই ইলেকট্রন থাকে। তাহলে এবার আসেন সংখ্যক হাকেলের তত্ত্ব অনুযায়ী 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিক যৌগ বলে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই অ্যারোমেটিক যৌগে হাকেলের তত্ত্বে আমরা যেটা দেখলাম 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এখানে অবশ্যই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এই n এর মানটা পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ n এর মানটা হতে হবে 0 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা, মানে n এর মানটা কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা একটা অ্যারোমেটিক যৌগ হিসেবে আমরা গ্রহণ করতে পারবো না। বুঝতে পেরেছেন? অ্যারোমেটিক যৌগ কাকে বলে যদি পরীক্ষায় আসে সেটা আপনারা খেয়াল রাখবেন, সমজাতীয় বলয় আকৃতি যে সকল যৌগে এক বা একাধিক দ্বিবন্ধন পর্যায়ক্রমে বর্তমান থাকে এবং বিজ্ঞানী হাকেলের তত্ত্ব অনুযায়ী 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিক যৌগ বলে। এখন আমরা কয়েকটা অ্যারোমেটিক যৌগ একটু দেখে নিই। যেমন বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট বলয় আকৃতির একটি যৌগ। এখানে একটা মানে উপরে একটা কার্বন থাকে, পাশে থাকে, নিচে থাকে, সবার নিচে থাকে, আবার এরকম সেম ভাবে উপরে নিচে থাকে, এরকম ভাবে একটা শেপ তৈরি করে। এখন আমরা একটু আগে জেনে এসেছি কার্বনের 4টি হাত, মানে তার যোজ্যতা হচ্ছে 4। এখন সে এখানে দুইটা হাত দিয়ে দুইটা কার্বনকে ধরেছে, তার আরো দুইটা হাত ফাঁকা, একটা হাত দিয়ে এই কার্বনটাকে ধরবে আর একটা হাত ফাঁকা থাকবে। আবার এই কার্বনটা দেখেন তিনটা হাত অলরেডি ফিল আপ, তাহলে তার একটা হাত ফাঁকা, এই হাতটা ফাঁকা, ফাঁকা দুইটা। এখন আবার এই কার্বনটা দেখেন এর দুইটা হাত ফিল আপ হয়ে গিয়েছে, এখানে একটা হাত থাকবে, একটা হাত ফাঁকা, আবার সেম ভাবে এরও একটা হাত ফাঁকা থাকবে, এখানে একটা দ্বিবন্ধন তৈরি করবে, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। দেখেন এখানে তিনটা বন্ধন, এখানে দেখেন তিনটা, এই কার্বনটা দেখেন এখানেও তিনটা, এখানে একটা ফাঁকা, এখানে তিনটা, এখানে একটা ফাঁকা, এখানে তিনটা, এখানে একটা ফাঁকা, এখানে তিনটা, এখানে একটা ফাঁকা। ফাঁকা জায়গাগুলোতে হাইড্রোজেন বসে যায়, এটাকে বলা হয় আমাদের বেনজিন। তাহলে বেনজিনটাকে আসলে এত কমপ্লেক্স ভাবে না আঁকে, সহজ ভাবে আঁকতে হয়। সেটা হচ্ছে এরকম একটা শেপ করে প্রত্যেকটা কোণাতে একটা করে কার্বন এবং একটা করে হাইড্রোজেন আছে বলে ধরে নেওয়া হয়। এবং এখানে যে দ্বিবন্ধন গুলো আছে আমি একটু আগে বলেছি যে দুইটা বন্ধন থাকে, একটা সিগমা একটা পাই, সিগমাটা দিয়ে ফেলেছি, পাইটা এখন এক্সট্রা ভাবে দেয়। তাহলে এখানে একটা পাই ছিল, এই যে একটা পাই, আবার দেখেন এর 2 নম্বরে আর পাই ছিল না, 3 নম্বরে আবার একটা পাই, এই যে একটা পাই, 4 নম্বরে ছিল না, 5 নম্বরে আবার একটা পাই। বুঝতে পেরেছেন? তাহলে এটাকে আমরা বলতে পারি বেনজিন। এখন দেখেন বেনজিনের পাই বন্ধন আছে এখানে কয়টি? বেনজিনে পাই বন্ধন আছে 3টি। তাহলে পাই ইলেকট্রন কয়টি হবে? এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই যে দুইটা। আবার এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, দুইটা। এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করেছে, দুইটা। তাহলে সব মিলে এখানে পাই ইলেকট্রন আছে কয়টি? বেনজিনে পাই ইলেকট্রন আছে 6টি। এবার আপনি দেখেন হাকেলের তত্ত্ব কিন্তু দেখেন
4n+2, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে না, পাই ইলেকট্রন আছে কয়টি? 6টি। এবার n এর মানটা বের করে দেখেন পূর্ণ সংখ্যা হয় কিনা। 2 এর পাশে যোগ আকারে ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 6 - 2, আর এখানে 4 ছিল, 4 এর পাশে গুণ আকারে ওই পাশে গেলে ভাগ হবে, n হবে 4/4 1। সুতরাং n এর মান 1, 1 একটা পূর্ণ সংখ্যা। সুতরাং বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। একই ভাবে আরো কিছু অ্যারোমেটিক যৌগ আমরা একটু দেখে নেই, যেমন নেপথালিন। নেপথালিন হচ্ছে এরকম ভাবে বেনজিন, এই যে বেনজিন, এখানে আবার একটা এখানে 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 এই যে এটার মোট পাই বন্ধন আছে কয়টি দেখেন, 1 2 3 4 5, 5টি পাই বন্ধন। একটি পাই বন্ধনের জন্য 2টি ইলেকট্রন, একটি পাই বন্ধনের জন্য 2টি ইলেকট্রন। তাহলে 5টি পাই বন্ধনের জন্য 10টি ইলেকট্রন, তাহলে 4n+2 = 10। তাহলে 4n = 2 এর পাশে গেলে বিয়োগ হয়ে 8 হয়ে যাবে, তাহলে n হবে 2। তাহলে n এর মান 2 মানে এটা পূর্ণ সংখ্যা। সুতরাং ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। এরপরে আরো একটি অ্যারোমেটিক যৌগ আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে অ্যান্থাসিন। অ্যান্থাসিন হচ্ছে এরকম 3টা বেনজিন। এগুলো আপনাদের এমসিকিউ তে কিন্তু আসবে। এই যে এটা একটা অ্যান্থাসিন। আবার আপনারা পিরিডিন চিনতে দেখতে পারেন। এটা পিরিডিন, পিরিডিন। আবার এরকম ভাবে থায়াফিন আছে, থায়াফিন দেখতে হচ্ছে এরকম থায়াফিন। এগুলো সবগুলাই হচ্ছে এক একটা অ্যারোমেটিক যৌগ। যেমন এটা বেনজিন, এটা হচ্ছে ন্যাপথালিন, অ্যান্থাসিন, এটাকে বলা হয় পিরিডিন, এটাকে বলা হয় থায়াফিন। এগুলো সবগুলাই এক একটা অ্যারোমেটিক যৌগ। এখন আমাদের আলোচ্য টপিক হচ্ছে নামকরণ। কিন্তু নামকরণ সম্পর্কে জানার আগে আমাদের একটু কার্যকরী মূলকের পরিচিতি নিয়ে জানতে হবে। আসেন এখন আমরা কিছু কার্যকরী মূলক নিয়ে একটু পড়াশোনা করি। যেমন প্রথমেই আছে এখানে অ্যালকেন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এগুলো আপনারা নবম দশম শ্রেণীতে যদিও পড়ে এসেছেন, তাও আমি পড়িয়ে দিচ্ছি, একটু শুধু দেখেন। এখানে দেখেন অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে কার্বন, কার্বন যদি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় অ্যালকেন। মানে কার্বন, কার্বন, একটা কার্বন আর একটা কার্বনের সাথে যদি একটা বন্ধন দ্বারা যুক্ত থাকে তবে সেই যৌগকে বলা হবে অ্যালকেন। যেহেতু কার্বনের একটা হাত এখানে ব্যবহার হয়েছে, আরো 3টা হাত ফাঁকা, এই যে 3টা হাত এখানে বসে যাবে অবশ্যই। এরপরে দেখেন অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে কার্বন, কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকলে সেটাকে বলা হয় অ্যালকিন। তারপর হচ্ছে অ্যালকাইন, মানে কার্বন, কার্বন যদি 3টা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় অ্যালকাইন। একটু একটা ব্যাপার একটু জেনে নেওয়ার আগে, সেটা হচ্ছে অ্যালকাইল। এটা তো অ্যালকাইন, অ্যালকাইল কি জিনিস? অ্যালকাইল, অ্যালকাইল হচ্ছে যেমন মিথেন পড়েছি আমরা, মিথেন, ইথেন, 9 এগুলো পড়ে এসেছি। তাহলে এখন একটু দেখেন, মিথেন হচ্ছে CH4, এটাকে বলা হয় মিথেন। ইথেন হচ্ছে CH3CH3, এটাকে বলা হয় ইথেন। মিথেন, ইথেন। এখন অ্যালকাইল লাস্টে কি আইল টাইপের কিছু এখান থেকে উৎপন্ন হবে, এটা মিথেন, এটা লাস্টে আইল। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কেমন দেখাবে? এটা CH3, এই যে কার্বনের একটা হাত ফাঁকা, তাহলে এটাকে বলা হবে অ্যালকাইল। এটা যেহেতু মিথেন ছিল তাই এটাকে বলা হবে মিথাইল। বুঝতে পেরেছেন? অ্যালকাইল, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় বা কার্বনের একটা হাত ফাঁকা থাকে, একটা কার্বন একটা হাত ফাঁকা, তাহলে এটাকে বলা হবে মিথাইল। আর এটাকে বলা হবে ইথাইল। এখানে দেখেন হাইড্রোজেন আছে 6টা, তাহলে H5 যদি হয় আর এখানে কার্বন যদি 2টা হয়, একটা হাত ফাঁকা C2H5, তাহলে এখানে দেখেন কার্বন 2টা, একটা হাত ফাঁকা, 2টা কার্বন বিশিষ্ট যৌগকে বলা হবে ইথেন। ইথেন বলা হওয়া উচিত ছিল, যেহেতু এটা একটা অ্যালকাইল হবে কখন? যখন একটা হাইড্রোজেন চলে যাবে। 6টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটা হবে একটা অ্যালকাইল, এবং এই অ্যালকাইলটার নাম হবে ইথাইল। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা হয়, অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই কার্বনগুলোর যে হাতগুলো ফাঁকা, এখানে একটা একটা করে অ্যালকাইল বসবে আর কি।
বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখানে এই কার্বনগুলোতে এক একটা করে অ্যালকাইল বসবে, এখানেও সেম একটা একটা করে অ্যালকাইল বসবে, মানে কার্বনের ফাঁকা হাতগুলোতে অ্যালকাইল বসুক, হ্যালোজেন মূলক বসুক, নাইট্রোজেন বসুক, ফসফরাস বসুক, সেগুলোর মতো বসবে। কিন্তু অ্যালকিনে কার্বন কার্বন এক বন্ধন থাকতে হবে, অ্যালকেনে কার্বন কার্বন এক বন্ধন থাকতে হবে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বি বন্ধন থাকতে হবে, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে। এরপর আসেন অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে যদি OH মূলক বা হাইড্রোক্সিল মূলক থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যালকোহল। এখন অ্যালকোহল আবার অ্যালকোহলের আবার কয়েকটা ভাগ আছে, যেমন 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। কেমন সেটা? অ্যালকোহল তো OH। এখন অ্যালকোহল সে যে কার্বনের সাথে যুক্ত থাকবে, অ্যালকোহলটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনের অবস্থা কি হবে দেখেন। সেই কার্বনের একটা হাত দিয়ে সে হাইড্রোক্সিল মূলককে ধরছে, আরো 3টা হাত ফাঁকা। যদি সেই কার্বনের 3টা হাতের মাঝে একটা হাতে একটা অ্যালকাইল মূলক বসে, বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন বসে, তাহলে তাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। তাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এই একই অ্যালকোহলের মাঝে যদি 2টা হাইড্রোজেনের জায়গায় যদি একটা হাইড্রোজেন বসে এবং একটা অ্যালকাইল মূলক বেশি যুক্ত হয়, মানে 2টা অ্যালকাইল মূলক একটা হাইড্রোজেন, এরকম যদি হয় আর কি, মানে এখানে 2টা হাইড্রোজেন ছিল, একটা অ্যালকাইল মূলক ছিল, এখন এখানে 2টা অ্যালকাইল মূলক একটা হাইড্রোজেন যদি হয় তাহলে এটাকে বলা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে যদি এখানে আপনি দেখেন 3টা অ্যালকাইল মূলক বসেছে, মানে একটাও আর হাইড্রোজেন আলাদাভাবে বসেনি, 3টাই অ্যালকাইল মূলক যদি বসে তাহলে তখন তাকে বলা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর আসেন অ্যালডিহাইড। অ্যালডিহাইড মূলক হচ্ছে যদি COH কিংবা CHO এরকম মূলক থাকে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের অ্যালডিহাইড মূলকটি তৈরি হয়। এরপর আসেন কিটোন। আর এই হাত যে ফাঁকা সেখানে তো হাইড্রোজেন বসতে পারে, সেখানে অ্যালকাইল মূলক বসতে পারে, অ্যালকাইল মূলক যদি বসে তাহলে সেটা হবে অ্যালডিহাইড। কিটোন, কিটোন হচ্ছে C ডাবল বন্ড O আর 2টা হাত ফাঁকা, এটা হচ্ছে কিটোনের সংকেত। কিটোন এরকম যদি আপনি কোথাও দেখতে পান সেখানে বুঝতে পারবেন সেটা একটা কিটোন। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি, এবং আমাদের এরপর যেটা হবে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, সেখানে এটা সবার উপরে থাকে। কার্বক্সিলিক মূলকটা কেমন? COOH এবং এখানে একটা ফাঁকা হাত, এখানে একটা অ্যালকাইল মূলক বসে, এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক দেখতে এমন। তারপরে সায়ানাইড। সায়ানাইড মানে হচ্ছে CN, এখানে একটা হাত ফাঁকা থাকে, CN মানে কার্বনের 4টা হাত না, এর মধ্যে 3টা হাত দিয়ে সে নাইট্রোজেনটাকে ধরবে, একটা হাত তার ফাঁকা, এটা হচ্ছে আমাদের সায়ানাইড। তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড দেখতে হচ্ছে CONH2 একটা হাত ফাঁকা, এটাকে বলা হবে অ্যাসিড অ্যামাইড। তারপর হচ্ছে ইথার। ইথার হচ্ছে এখানে একটা অক্সিজেন থাকবে, এর 2টা হাত ফাঁকা, এই 2টা হাতে 2টা অ্যালকাইল মূলক বসবে, এটাই হচ্ছে ইথারের সংকেত। ইথার 2 পাশে 2টা অ্যালকাইল মূলক বসবে। এরপর আমাদের সংকেত হচ্ছে অ্যামিন। অ্যামিন কে প্রকাশ করা হয় NH2, নাইট্রোজেনের 3টা হাত, 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরেছে, একটা হাত ফাঁকা, এটাকে বলা হবে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্র অ্যালকোহলের মতো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হয়। কেমন সেটা একটু দেখেন, যেমন যদি এখানে NH2 হয়, বা একটু ভেঙে দেখাই, নাইট্রোজেনের 3টা হাত, 1টা 2টা 3টা, একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে হাইড্রোজেন, আরেকটা হাতে যদি অ্যালকাইল মূলক বসে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হবে 1 ডিগ্রি অ্যামিন। অ্যামিন যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানেও একটা অ্যালকাইল মূলক বসে যায়, মানে 2টা অ্যালকাইল মূলক যদি বসে যায়, মাঝখানে নাইট্রোজেন একটা হাইড্রোজেন, মানে 2টা অ্যালকাইল মূলক বসেছে, তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন। এরকম কোনো শর্ত নাই যে দুই জায়গায় সেম অ্যালকাইল মূলক বসতে হবে, ভিন্নও বসতে পারে, কোনো অসুবিধা নেই। এখন আবার যদি এই হাইড্রোজেনটাও প্রতিস্থাপিত করে ফেলতে পারে এবং এইখানে যদি আরো একটা অ্যালকাইল মূলক বসে যায়, মানে 3টা অ্যালকাইল মূলক যদি বসে তাহলে সেটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যামিন। এটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন সেটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, 2 ডিগ্রি অ্যামিনে 2টা অ্যালকাইল মূলক, 3 ডিগ্রি অ্যামিনে 3টা অ্যালকাইল মূলক, এটাকে বলা হচ্ছে অ্যামিন। এরপর হচ্ছে আমাদের অ্যাস্টার। অ্যাস্টার সেটা দেখতে হচ্ছে COO এবং এখানে একটা R প্রাইম, অর্থাৎ এখানে যে অ্যালকাইল মূলকটা বসবে সেটা এই অ্যালকাইল মূলকের মতো না। অ্যাস্টারের সংকেত হচ্ছে COO R প্রাইম। অ্যাস্টারের সংকেত হচ্ছে
ডবল ও আর প্রাইম একটা হাত ফাঁকা, এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। এরপর হচ্ছে নাইট্রো, নাইট্রো এর সংকেত হচ্ছে NO2, NO2 এবং একটা হাত ফাঁকা, এটা হচ্ছে নাইট্রো মূলক। যেমন আপনারা নাইট্রো বেনজিনের নাম শুনবেন কয়েকটা ক্লাস পরেই, সেটা হচ্ছে দেখতে এরকম, এই যে উপরে থাকবে NO2, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এই যে নাইট্রো একটা কার্যকরী মূলক, এটা বেনজিনের সাথে যুক্ত হয়ে বেনজিনের নামকে নাইট্রোবেনজিন করে ফেলেছে। এরপর হচ্ছে ফেনল, ফেনল এর সংকেত OH। মনে রাখবে নাইট্রোবেনজিনও কিন্তু একটি অ্যারোমেটিক যৌগ। এরপর হচ্ছে ফেনল, ফেনল OH দ্বারা প্রকাশ করা হয়। ফেনলকে দেখতে কেমন, এরকম OH, বুঝতে পেরেছেন? ফেনল দেখতে হচ্ছে এইরকম। আপনারা আবার এখানে গোজামিল পাকা ফেলেন না যে ফেনল দেখতে এরকম, আবার আমাদের অ্যালকোহলও দেখতে এরকম, এরকমটা মনে হচ্ছে না? আসলে এরকমটা নয়, অ্যালকোহল শিকলের মতো করে বসে, কিন্তু ফেনল, ফেনলের যে OH এটা অবশ্যই আপনার বেনজিন কিংবা বলয় আকৃতির কোনো যৌগের মাঝে বসবে। বলয় আকৃতির কোনো যৌগের মাঝে যখন OH দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন এটা একটা ফেনল। যেমন এটা একটা বেনজিন, এর সাথে OH যুক্ত হয়েছে, তাহলে এটাকে বলা হবে ফেনল। ফেনলও কিন্তু একটি অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে নাইট্রাইল মূলক বা নাইট্রো মূলক যুক্ত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে নাইট্রোবেনজিন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু জেনে নেই যে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে কোন জিনিসকে কি বলা হয়। এটা যদিও আমরা 9 10 এ পড়েছিলাম, তাও একটু রিক্যাপ করে নেই। যেমন যদি একটা কার্বন বিশিষ্ট মৌল হয়, যেমন যদি একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়, যেমন CH4, মানে এখানে কোনো দ্বিবন্ধন থাকবে না, অ্যালকেন হলে এটার নাম হচ্ছে মিথেন। মিথেন মানে অ্যালকেন না, এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন লাস্টে এন, মিথেন, এন মিথেন, অ্যালকেন মিথেন। তারপর হচ্ছে যদি 2 কার্বন বিশিষ্ট হয়, তাহলে এখানে 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে, এখানেও 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে, তাহলে এটা 2টা কার্বন বিশিষ্ট, এটাকে বলা হয় ইথেন। ইথেন, অ্যালকেন ইথেন। তাহলে 3টা কার্বন হয়, তাহলে এটাকে বলা হবে প্রোপেন। প্রোপেন 4টা কার্বন হলে এটাকে বলা হয় বিউটেন, যদি অ্যালকেন হয় বিউটেন। 5টা কার্বন যদি হয়, তাহলে এটাকে বলা হয় পেন্টেন। পেন্টেন যদি 6টা কার্বন বিশিষ্ট সিকল হয়, তাহলে এটাকে বলা হয় হেক্সেন। ব্রাজিল কিন্তু এখনো তার হেক্সা পূরণ করতে পারেনি। হেক্সা মিন্স 6, 6টা কার্বন হলে হেক্সেন। এরপরে হচ্ছে হেপটেন, 7টা কার্বন যদি হয়, 4 5 6 7, এটা হচ্ছে হেপটেন। হেপটেন 8টা কার্বন যদি হয়, এখানে যদি 8টা কার্বন থাকে, 8টি কার্বন মানে সি সি 1 2 3 4 5 6 7 8, 8টি কার্বন থাকলে এটাকে বলা হয় অক্টেন। অক্টেন 9টি যদি কার্বন থাকে, তাহলে এটাকে বলা হয় নন ডেইকেন। 4 5 6 7 8 9, এটাকে বলা হয় নন ডেইকেন। আর যদি 10টি কার্বন থাকে, এটাকে বলা হয় ডেইকেন। 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন এগুলো সবগুলো হচ্ছে অ্যালকিন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নন ডেকেন, ডেকেন। এরপরে যদি এটা অ্যালকেন না হয়, যদি অ্যালকিন হতো, মানে দ্বিবন্ধন বিশিষ্ট হতো, যদি এটা অ্যালকিন হয়, অ্যালকিন মানে কার্বন কার্বন 2টা বন্ধন বিশিষ্ট। মনে রাখবেন অ্যালকিনে কখনো মিথেন হয় না, কারণ মিথেন 2 বন্ধন বিশিষ্ট হতে হবে, তো মানে কার্বন কার্বন 2টা বন্ধন থাকতে হবে, তাহলে এখানে কার্বনই আছে একটা, 2টা বন্ধন কিভাবে থাকবে? এখন যদি কার্বন কার্বন 2টা বন্ধন হয়, এটাকে বলা হয় ইথিন। কারণ অ্যালকিন, অ্যালকিন ইথিন, ইথিন। তাহলে একই ভাবে এটার নাম হবে, যদি 3টা কার্বন বিশিষ্ট হয়, তাহলে প্রোপেন না হয়ে হবে প্রোপিন, এটার নাম হবে প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নন ডেকিন, ডেইকিন। আর যদি এটা অ্যালকাইন হয়, যদি এটা অ্যালকাইন হয়,
মানে এখানে যদি অ্যালকিন হয় লাস্টে ইন উচ্চারণ হবে, লাস্টে ইন মানে মিথিন, মিথিন হবে না, ইথিন, প্রোপিন, তারপর হচ্ছে পেন্টিন, বিউটিন, হেক্সিন, হেপটিন এরকম। আর যদি এন উচ্চারণ হয় অ্যালকেনের ক্ষেত্রে এন মানে মিথেন, ইথেন এরকম আর কি। আর অ্যালকাইন যদি হয় মানে কার্বন কার্বন যদি তিনটা বন্ধন থাকে তাহলে এখানে এখানে এটার নাম হচ্ছে ইথাইন, মানে এখানে অ্যালকাইন তাই এখানে উচ্চারণ হয় আইন, আইন। তাহলে কার্বন কার্বন তিনটা বন্ধন থাকলে এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আলোচ্য টপিক হচ্ছে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম। দেখুন কার্যকরী মূলকগুলোর মাঝে সব থেকে বেশি অগ্রাধিকার পাবে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এটি হচ্ছে সবচাইতে বেশি অগ্রাধিকার পাওয়া যৌগমূলক কার্যকরী মূলক, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এরপর হচ্ছে সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, সায়ানো কিংবা নাইট্রাইল একটু পর্যন্ত আছে। এখানে মনে রাখবেন কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবথেকে বেশি আসে। এই তিনটা তেমন একটা আসে না, এর মধ্যে এই যে অ্যাসিড হ্যালাইডটা আপনারা মনে রাখতে পারেন, আর সায়ানো তেমন একটা আসে না। এই যে লাল দাগ দেওয়া তিনটা, এই তিনটা আবার সবথেকে বেশি আসে, সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল মানে একটা সিরিয়াল ওয়াইজে মনে রাখতে হবে। সবথেকে উপরের যৌগমূলকটি হচ্ছে সবথেকে বেশি অগ্রাধিকার পাওয়া যৌগমূলক, এরপরে নিচে আস্তে আস্তে করে ক্রমান্বয়ে কমতে থাকবে। সুতরাং সবথেকে বেশি অগ্রাধিকার পাবে কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে সালফোনিক অ্যাসিড, সেটা আসে না, তাই কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে অ্যাসিড হ্যালাইড, এরপর আপনারা মনে রাখবেন অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এরপরে হচ্ছে থাইল, তারপর হচ্ছে অ্যামিন। থাইল আর অ্যামিনও তেমন একটা আসে না। এরপরে টুকু আবার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। আগে হচ্ছে দুই বন্ধন অ্যালকিন, তারপরে তিন বন্ধন অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকিন। অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। এরপরে হচ্ছে আমাদের অ্যামিনো না দুঃখিত, এরপরে হচ্ছে আমাদের ইথোক্সি ইথেন আর কি। তাহলে এটা হচ্ছে আপনার, এটার নাম হচ্ছে ইথার। ইথোক্সি ইথেন বা মিথোক্সি মিথেন এই যৌগ থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে ইথার। এরপর হচ্ছে হ্যালাইড, এরপর হচ্ছে নাইট্রাইল বা নাইট্রোমূলক, এরপরে হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকগুলো আর কি। অ্যালকাইল একটু আগে আমি দেখিয়েছি NH4, এটা একটা মিথেন, এর থেকে মিথাইল উৎপন্ন হয় না, অ্যালকাইল। এই যে এটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল হচ্ছে সবথেকে কম অগ্রাধিকার পাওয়া যৌগমূলক। সবথেকে বেশি অগ্রাধিকার পাওয়া যৌগমূলকগুলো কি কি আমরা একটু আরেকটা রিক্যাপ করে ফেলি এখনি। প্রথম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যাসিড হ্যালাইড, সালফোনিক অ্যাসিড তো তেমনটা আসে না, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এরপরে আবার আপনি মনে রাখবেন অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। এরপর আবার একটু মনে রাখবেন নিচে যে ইথার, তারপরে হচ্ছে হ্যালাইড বা হ্যালোজেন মূলকগুলো আর কি, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমাদের এই এই এক্সটা বোঝানো হয় আর কি, এক্স দ্বারা বোঝানো হয় হ্যালোজেন মূলকগুলোকে। তাহলে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এরপর হচ্ছে ইথার, তারপর হচ্ছে হ্যালাইড মূলকগুলো, তারপর হচ্ছে নাইট্রো, তারপরেই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। আসলে কার্যকরী মূলকের এই অগ্রাধিকার ক্রমটা কেন দরকার একটু পরেই আমরা নামকরণ জিনিসটা পড়বো। এখনই নামকরণ জিনিসটা যখন পড়তে যাব তখন আমরা একটা যৌগের নামকরণের ক্ষেত্রে কে বেশি অগ্রাধিকার পাবে সেজন্য আমাদের অগ্রাধিকার ক্রমটা জানা দরকার, মানে একাধিক কার্যকরী মূলক থাকলে কে বেশি অগ্রাধিকার পাবে। এখন আমরা আমাদের সর্বশেষ টপিক অর্থাৎ নামকরণ অংশটা পড়ব। আসেন আমরা কিছু নামকরণ একটু দেখে নিই। প্রথমে দেওয়া আছে, আপনারা খেয়াল রাখবেন নামকরণের ক্ষেত্রে আপনাকে সবচাইতে লম্বা শিকলটা নিতে হবে। প্রথম শর্ত সবচাইতে লম্বা শিকলটা নিতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে
কার্যকরী মূলক যে অগ্রাধিকার ক্রমে আগে থাকবে সেইখান থেকে নামকরণটা শুরু করতে হবে, কিংবা সে যাতে মানে তাড়াতাড়ি আসে। মানে ধরেন আপনার এই এই প্রশ্নটা একটু খেয়াল করেন। ধরেন আমরা এখানে সব থেকে লম্বা শিকল নেওয়ার কথা 1 2 3 4 5 6, এভাবে নিলে আমি 6 টাকার মান পাবো। আমি যদি এইভাবে নিই 1 2 3 4 5 6, এভাবে নিলে আমি 6 টাকার মান পাবো। আবার দেখেন 1 2 3 4 5, পাঁচটা পাচ্ছি 1 2 3 4 5, পাঁচটা পাচ্ছি। এখন দেখেন আপনাদের অনেকের মনে হতে পারে যে সবচেয়ে লম্বা শিকল নিতে বলেছে ভাইয়া, তাহলে এখান থেকে সবচেয়ে লম্বা শিকলটা আমরা নিয়ে নিব, কিন্তু আসলে না। আমি দ্বিতীয় যে স্টেপটা বলেছি অগ্রাধিকার ক্রমে যে আগে থাকবে, দেখেন এখানে সবগুলাই হচ্ছে অ্যালকাইল, শুধুমাত্র একটা দ্বিবন্ধন মানে একটা অ্যালকিন ছিল। অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, আর অ্যালকাইল সবার নিচে ছিল, মনে আছে তো? অ্যালকাইল সবার নিচে ছিল, সুতরাং আমাদের অ্যালকিনটা সাথে আগে আসে, শিকলটা সেরকম ভাবে ধরতে হবে। তাহলে অ্যালকিন যেটা আগে আসবে, এখানে আমি এক নাম্বার দিলাম, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 দিলে আমি অ্যালকিনটাকে আগে পাবো। বুঝতে পারলেন? এবং কি এক নাম্বার দিতে হবে এমনটা কোনো কথা নেই। যেমন আপনারা একটু দেখেন এখানে দেখেন কোনো কার্যকরী মূলক নেই, একটাই কার্যকরী মূলক আছে, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক, সবগুলোই অ্যালকাইল। সুতরাং আপনি যে কোনো এক পাশ থেকে নামকরণ শুরু করতে পারেন 1 2 3 4 5। তাহলে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কোনো দ্বিবন্ধন আছে? কোনো দ্বিবন্ধন নেই, শুধুমাত্র এক বন্ধন। তাহলে একটা অ্যালকিন এবং এখানে পাঁচটা কার্বন বিশিষ্ট যৌগ যেহেতু এটি, তাহলে এটার নাম হচ্ছে প্যান্টিন। প্যান্টিন পেন্টিন, এটা হচ্ছে পেন্টিন। এখন দেখেন আবার আমরা এখানে আরেকটা যৌগমূলক দেখছি, এখানে আরেকটা যৌগ দেখছি। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে লেখা আছে CH2 3 মানে তিনটা CH3 আছে। তাহলে এটাকে আমরা একটু ভাঙতে হবে আগে। কিভাবে ভাঙবো? CH3 বন্ড CH2, তিনটা আছে বলেছে, তাহলে আমরা একটা লিখলাম, দুইটা, তিনটা, এরপর আমরা লিখলাম CH3। তাহলে এখানে মোট 5টি ইলেকট্রন আছে। এখানে দেখেন কোন ধরনের অন্য কোনো কার্যকরী মূলক নাই, শুধুমাত্র অ্যালকাইল মূলকগুলো আছে। তাহলে এখানে যে কোনো একটা পাশ থেকে নামকরণ করলেই হবে 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে আমাদের N পেন্টিন বলা যায় নাকি, N পেন্টিন। এখন আসেন আবার আরো একটা প্রশ্ন। এখানে দেখেন কার্বনের সাথে যুক্ত তিনটা CH3 মূলক, তাহলে এটাকে আমরা একটু ভাঙতে হবে। একটু ভাঙি, CH3 CH2 C, CH3 তিনটা আছে, তাহলে এই কার্বনটার চারটা হাত, একটা হাত দিয়ে কার্বনকে ধরতে, আর তিনটা হাতে তিনটা CH3 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 CH3। তারপরে বলেছিলাম সবথেকে লম্বা শিকল নিতে হবে, যেহেতু এখানে শুধুমাত্র একটা কার্যকরী মূলক, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর কোনো কার্যকরী মূলক নাই। তো সবথেকে লম্বা শিকল আপনি এটা নিতে পারেন, এটা নিলেও লম্বা শিকল হবে, এটা নিলেও লম্বা শিকল হবে, যে কোনো একটা নিলেই হলো। তাহলে এখানে 1 2 3 4। আচ্ছা, 4 দিয়ে করলে আমরা মিথাইল মূলকটাকে সবার শেষে পাচ্ছি। যদি এখান থেকে 1 দিয়ে করি, তাহলে আমরা এখান থেকে 1 দিয়ে করি, তাহলে মিথাইল মূলকটাকে আমরা 2 নম্বরে পাচ্ছি। বুঝতে পারছেন? এটা যে বললাম কার্যকরী মূলক যেতে তাড়াতাড়ি আসে, তাহলে এখান থেকে আমরা হিসাব নিকাশ করলে কার্যকরী মূলকটা 2 নম্বরে আসবে। তাহলে এই হিসাবটা আসলে ভুল। এখান থেকে 1 2 3 4, এই যে 4টা কার্বন আমরা পেয়েছি। এখন দেখেন এখানে কি 2 নাম্বার কার্বনটার সাথে 2টা মিথাইল মূলক যুক্ত, তাই এটার নামটা হবে 2 2 হাইফেন ডাইমিথাইল 2 2 ডাইমিথাইল মিথেন ইথেন প্রোপেন বিউটেন 2 2 ডাইমিথাইল বিউটেন। যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। এরপরের 4 নম্বর প্রশ্নটি আমাদের দেখেন, এখানে খেয়াল করলে দেখতে পাবেন 3টা কার্যকরী মূলক আছে। একটু দেখেন, প্রথমে এখানে দেখেন একটা অ্যালকোহল মূলক বা হাইড্রোক্সিল মূলক আছে, এখানে দেখেন একটা দ্বিবন্ধন আছে, এরপর এখানে দেখেন একটা ক্লোরো মূলক আছে। ক্লোরো মানে
মানে এক্স আর কি, হ্যালোজেন মূলক। এখানে একটা অ্যালকিন আছে, এখানে একটা অ্যালকোহল আছে। তাহলে সব থেকে বেশি অগ্রাধিকার পাওয়া কার্যকরী মূলক কোনটি মনে আছে? প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। তাহলে অ্যালকোহল তো আগে, তারপরে অ্যালকিন, আবার নিচেরটার আগে ছিল আমাদের হ্যালোজেনটা। তাহলে হ্যালোজেনটা সবার শেষে 3 নম্বরে। তাহলে সবথেকে বেশি অগ্রাধিকার পাচ্ছে এখানে আমাদের অ্যালকোহলটা। তাহলে অ্যালকোহল যেভাবে নাম্বারিং করলে অ্যালকোহল আগে আসবে সেভাবে নাম্বারিং করতে হবে। তাহলে এখান থেকে নাম্বারিং করলে দেখেন অ্যালকোহল 1 নম্বরে চলে আসছে, 1 2 3 4। তাহলে এবার দেখেন এখানে 2 নম্বরে একটা অ্যালকিন আছে, এখানে একটা ক্লোরো আছে। ইন আর ক্লোরো, যেহেতু সি আগে, ইন ইটা পরে, ইংরেজি ওয়ার্ডে যে আগে আসবে তাকে আগে লিখতে হবে। যেমন এখানে 3 নম্বরে আছে ক্লোরো, তাহলে 3 ক্লোরো, 3 ক্লোরো। 2 নম্বরে আছে আপনার অ্যালকিনটা, দেখেন 2 এবং 3 এর মাঝে অ্যালকিন, কিন্তু 2 আগে না, তাই আগেটা মানে আগেরটাকেই কাউন্ট করতে হবে। 2 ইন, যেহেতু এটা অ্যালকিন তাহলে এটাকে 2 ইন দিতে হবে। আচ্ছা, আমরা যে নামকরণগুলো করছি এগুলো হচ্ছে আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ, একটু খেয়াল রাখিয়েন। আইইউপ্যাক, এটা হচ্ছে 2 ইন, আর 1 নম্বরে আছে অ্যালকোহল। এখানে আপনি চাইলে এটা এরকম দিতে পারতেন যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন না, চাইলে আপনি বিউট 3 ক্লোরো 2 ইন 1 অল, চাইলে এটাও দিতে পারতেন। আবার চাইলে আপনি এটাও দিতে পারেন যে বিউটটাকে উঠিয়ে 1 বিউটানল, বিউটানল এটাও দিতে পারেন। আবার চাইলে আরো একটা ভাবে করতে পারেন 3 ক্লোরোবিউট 2 ইন 1 অল, ওইটাও করতে পারেন। অনেকগুলো ওয়েতে নামকরণটা করতে পারেন। এরপর আসেন আমাদের 5 নম্বরে CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH CH2 CH3। দেখেন এটার আমরা নামকরণটা খেয়াল করছিলাম যে 1 নম্বরে এটা আছে। তাহলে এবার দেখেন 1 নম্বরে CH3 2 CH CH CH2 CH3। দেখেন এখানে 1 নম্বরে আছে অ্যালকিন, এরপর এখানে আছে মিথাইল মূলকটা, এবং এখানেও একটা দুঃখিত এটা ইথাইল মূলক, এখানে একটা ইথাইল মূলক আছে। তাহলে 2 নাম্বার আর 3 নম্বরে ইথাইল মূলক আছে। তাহলে এটার নাম কি লিখতে পারি আমরা, যে 2 3 ডাই ইথাইল, 2 3 ডাই ইথাইল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। যেহেতু একটা অ্যালকিন তাহলে এটাকে পেন্টিন লেখা যায়, পেন্টিন। এরপরে কার্যকরী মূলকটা আসেন, এখানে দুইটাই হচ্ছে অ্যালকিন মূলক। তাহলে এখানে 1 2 3 4 চারটা কার্বন রয়েছে এবং দুইটা অ্যালকেন আছে। তাহলে এটা 1 3 ডাইইন, 1 3 ডাইইন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বা বিউট 1 3 ডাইইন এটা লিখতে পারেন, বিউট 1 3 ডাইইন। এরপরে দেখেন 7 নম্বর প্রশ্ন, 1 2 3 4 চারটা এখানে কার্বন আছে। তাহলে এখানে দেখেন কার্যকরী মূলক হচ্ছে দুইটা, একটা কার্বক্সিলিক মূলক, একটা হচ্ছে অ্যালকিন মূলক। তাহলে কার্বক্সিলিক মূলকটা আগে, তাই কার্বক্সিলিক মূলক যাতে আগে আসে সেই হিসাবে আমাদের নাম্বারিং করতে হবে, 1 2 3 4। তাহলে এখানে কার্বক্সিলিক মূলকটা আমাদের মূল কার্যকরী মূলক, আর 2 নম্বরে আছে অ্যালকিন। তাহলে আমরা লিখতে পারবো 2 ইন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটানোইক অ্যাসিড, 2 ইন বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। শেষ, এগুলাই হচ্ছে আমাদের নামকরণ। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত।